ঈদের দ্বিতীয় দিনেও ঢাকার বাইরে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। এবারও চামড়ার কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ মৌসুমী ব্যবসায়ী। 4টা চামড়া আনিছি, 2500 টাকা দাম চাইছি, ওনারা দাম বলতেছে 2000 টাকা। 10 টাকা করে খাসি বরকি চামড়ার দাম দিছে। গরুর চামড়া দেখাইছি 3টা, তার 2টা চলবে, একটা চলবে না। ল্যাম্পিং চামড়াগুলো যখন নিয়ে আসতেছে তখন হচ্ছে আমরা এই চামড়াগুলো নিচ্ছি না, তখন ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যটন স্পটগুলোতে ভিড় বেড়েছে ভ্রমণ পিপাসুদের। পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য। আমি কক্সবাজার থেকে বান্দরবন পাহাড় দেখতে আসছি। ঈদের ছুটিতে এখানে সবাই মিলে বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতে আসছি। ফ্যামিলি ট্যুর আসছে এখানে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে, ওদেরও অনেক পরিবেশ ভালো লাগছে এখানে। হামির উপসর্গে ফরিদপুর ও সিলেটে প্রাণ গেল আরো 3 শিশু। রোগী নিয়ে হাসপাতালে অভিভাবকদের ছোটাছুটি। আখাউড়া ইমিগ্রেশনে ভ্রমণ কর আদায়ে অনিয়ম, হয়রানি। একই নম্বরের চালান একাধিক যাত্রীকে দিয়ে রাজস্ব আত্মসাৎ। সংশ্লিষ্ট ব্যাংকের অস্বীকার। কমন ট্যাক্সের জন্য যে টাকাটা আমরা দিই, দেওয়ার পরে বলতেছে এখানে আরো এক্সট্রা 50 টাকা লাগবে। এটা দেখা দায়িত্ব হচ্ছে প্রশাসনের আমাদের দেশে। এটা আমরা জনগণ হচ্ছে ভুক্তভোগী। এটা আসলে আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ, আমরা এগুলো করছি না। দর্শক, শুরুতেই ঈদ মোবারক, সেই সাথে আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা। তারা জানান, আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন তারা। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে চান গরিব দুঃখী মানুষের সাথে। মূলত ঈদুল আজহার প্রথম দিনে সময় সুযোগের অভাবে যারা পশু কোরবানি দিতে পারেননি, তারাই আজ কোরবানি দিচ্ছেন। কসাইয়ের অভাবেও অনেকে পশু কোরবানি দিতে পারেননি ঈদের প্রথম দিনে। কোরবানির পর নিজ উদ্যোগে বর্জ্য অপসারণ করছেন অনেকেই। বাচ্চাটা খাসি হয়, আবার গরু, এতগুলো একদিনে আমাদের আসলে অতগুলো লোকবল নেই বলে আমরা 2 দিনে কুরবানিটা করি। দ্বিতীয় দিন কিছু করার থাকে না, এটা একটা এক্সট্রা আনন্দও হয়, তাছাড়া কাজের সুবিধা হয়। প্রথম দিনে কোরবানি হয়েছে, আমাদের খাসি কোরবানিগুলো প্রথম দিনে দিয়ে দিয়েছি। আজকে গরু কোরবানিটা আজকের জন্য রেখে দিয়েছি, যেহেতু উৎসবটা আমরা চাই যে 2 দিন 3 দিন ধরেই হোক। বরাবরের মতো ঈদুল আজহার দিন থেকে সরগম নাটোরের চক বৈদ্যনাথের চামড়া বাজার। তবে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না অভিযোগ বেশিরভাগ বিক্রেতার। আর আড়তদারদের দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামেই কেনাবেচা করছেন তারা। চামড়া বাজারের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন প্রশাসনিক কর্মকর্তারা। নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকা দেশের দ্বিতীয় বৃহত্তম এই চামড়ার বাজারে ছোট বড় মিলিয়ে আড়ত রয়েছে 2 শতাধিক। প্রতি বছর শুধু ঈদুল আজহাতেই দেশের মোট চামড়ার 30 ভাগ ঢাকার ট্যানারিগুলোতে পাঠানো হয় এখান থেকে। ঈদের দিন থেকে বাজার সরগরম হয়, দম ফেলার ফুসরত নেই শ্রমিকদের। সকাল থেকে রাত পর্যন্ত সময় কাটছে ব্যস্ততায়। চামড়াতে লবণ টবণ দিয়ে চামড়াগুলো সংরক্ষণ করে রাখবো, আমাদের এখন প্রচুর ব্যস্ততা। বরাবরের মতো এবারও কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে মৌসুমী ব্যবসায়ীরা বলছেন, বড় গরুর ভালো মানের চামড়াও প্রত্যাশিত দামে বিক্রি করতে পারেননি তারা। অন্যদিকে আড়তদারদের দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামেই চামড়া কিনছেন তারা। তবে লবণের দাম বেশি হয়, সংরক্ষণে বাড়তি খরচ হচ্ছে। 10 টাকা করে খাসি বরকি চামড়ার দাম দিছে। গরুর চামড়া দেখাইছি 3টা, তার 2টা চলবে, একটা চলবে না। 4টা চামড়া আনিছি, 2500 টাকা দাম চাইছি, ওনারা দাম বলতেছে 2000 টাকা। সার বিক্রি করলাম 900 টাকা করে, আর গাভী 350 টাকা। লবণের দাম বেশি হওয়ার কারণে চামড়ার দামটা একটু বেড়ে যাচ্ছে। যেটা আমাদের ইয়ার মধ্যে আয়ত্তের মধ্যে হচ্ছে সেটা নিচ্ছি, যেটা হচ্ছে না সেটা আরেকজন দিচ্ছে। ল্যাম্পিং চামড়াগুলো যখন নিয়ে আসতেছে তখন হচ্ছে আমরা এই চামড়াগুলো নিচ্ছি না, তখন ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
চামড়া ব্যবসায়ী গ্রুপের নেতাদের দাবি, ন্যায্য দামেই কোরবানির পশুর চামড়া কেনাবেচা হচ্ছে। সপ্তাহখানেক পর থেকেই উত্তর ও দক্ষিণাঞ্চলের অন্তত 35 থেকে 40 জেলার চামড়া আসবে এই বাজারে। গোটা মার্কেটে যারা আড়তদার তারা ন্যায্য দামই দেয়, বিশেষ করে গরিব মিসকিনের হক মারে না। সরকার যে একটা মূল্য নির্ধারণ করেছে, আমরা যথাযথ সম্মান প্রদর্শন করে সেই মূল্যতে চামড়া কেনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি আমাদের এখানে কোনো ধরনের চামড়াতে সিন্ডিকেট হবে না। জেলা প্রশাসক জানান, কেনাবেচা থেকে শুরু করে সার্বিক বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত আছে। প্রশিক্ষণ দেওয়া হয়েছে চামড়াতে কিভাবে যথাযথভাবে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা যায়। এছাড়া আমাদের আড়তের ম্যানেজমেন্টের জন্য প্রপার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যেই আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ঈদের দিন থেকেই ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই চামড়া বাজারটি। মৌসুমি ব্যবসায়ীরা বলছেন তারা চামড়ার প্রত্যাশিত দাম পাচ্ছেন না। অন্যদিকে আড়তদাররা বলছেন তারা সরকার নির্ধারিত দামেই চামড়া কিনছেন। সপ্তাহখানেক পর থেকেই দেশের 30 থেকে 35টি জেলার লবণযুক্ত চামড়া এখানে আসবে, সেই সাথে এই বাজারটি আরও সরগরম হয়ে উঠবে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। দর্শক, যাচ্ছি দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া মোকাম নাটোরের চকবৈদ্যনাথে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, আজ চামড়া বেচা কেনার চিত্র কেমন দেখতে পাচ্ছেন সেখানে জানাবেন। যদি আসলে গতকাল থেকে বিকেল পর্যন্ত, রাত পর্যন্ত যেই চামড়া বেচা কেনা হয়েছিল, সেই চামড়াগুলো আড়তদাররা লবণ দিয়ে আড়তে সংরক্ষণ করে রেখেছেন। আজকে কিন্তু কোনোই চামড়া বেচা কেনা হচ্ছে না। গতকাল যেই চামড়া ছিল সেই চামড়া সংরক্ষণ করে আড়তদাররা অলস সময় পার করছেন এবং তারা বলছেন যে সপ্তাহখানেক পর থেকে অন্তত 35 থেকে 40 জেলার লবণজাত চামড়া এখানে আসবে, তখন আবার বেচা কেনা শুরু হবে। এখন যেই চামড়াগুলো মজুত করে রেখেছেন সেই চামড়াগুলো তারা নগদ দামেই কিনেছেন এবং তাদের দাবি বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামেই তারা চামড়া কিনেছেন। যদিও বিক্রেতারা বলেছেন যে তারা আড়তে এসে প্রত্যাশিত দামে চামড়া বিক্রি করতে পারেননি। তো এখানে যে চামড়া ব্যবসায়ী নেতা রয়েছেন তারা বলেছেন যে কোরবানি ঈদকে সামনে রেখে আসলে মাসখানেক ধরে এখানে চামড়া কেনাবেচা হবে। এবার 10 থেকে 12 লাখ পিস চামড়া তারা এখানে ক্রয় করতে পারবেন এমনটাই প্রত্যাশা করছেন। সেই সাথে ঢাকার ট্যানারি মালিকদের কাছে লবণ চামড়াগুলো নগদ দামে বিক্রি করতে পারবেন। তবে এবার লবণের দাম কিছুটা বেশি। যেই লবণের বস্তা ছিল 850 টাকা, সেটা কিন্তু 1150 টাকায় এসে দাঁড়িয়েছে। এজন্য চামড়া সংরক্ষণে তাদের খরচটা অনেকটাই বেশি পড়বে। সেই সাথে বিগত 4-5 বছর আগে ট্যানারি মালিকদের কাছে বকেয়া 60 কোটি টাকা ছিল, সেই টাকাগুলো তারা পাননি। এই জন্য কিছুটা অর্থ সংকটে রয়েছে এবং তারা প্রত্যাশা করছেন, তারা আশাবাদ ব্যক্ত করছেন যে এবার ট্যানারি মালিকরা তাদের কাছ থেকে নগদ দামেই চামড়া কিনবেন। তো নগদ দামে যদি চামড়া কেনা বেচা করতে পারেন তাহলে চলতি বছর আসলে চামড়া বেচা কেনা করে তারা লাভবান হবেন। এখন পর্যন্ত চামড়া বাজারের যেই অবস্থা রয়েছে সেই বাজার কিন্তু অনেকটাই ভালো এবং তারা প্রত্যাশা করছেন যে এমনটাই ভালো থাকবে এই চামড়া বাজার। জ্যোতি। নাজমুল, আপনাকে ধন্যবাদ। Super spicy flavor Mr. Noodles. Bro, what a chal. সাভার চামড়া শিল্পনগরীর বিভিন্ন ট্যানারিতে কাঁচা চামড়া সংগ্রহ শুরু করেছেন ট্যানারি মালিকরা। ঈদের দিন দুপুরের পর থেকে রাজধানী ঢাকা এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এসব চামড়া আসতে শুরু থাকে। সবশেষ তথ্য অনুযায়ী আজ সকাল 8টা পর্যন্ত বিভিন্ন ট্যানারিতে প্রায় 4,64,409টি চামড়া এসেছে, যার মধ্যে গরু মহিষের চামড়া 4,48,319টি আর ছাগল ভেড়ার চামড়া 16,090 পিস। ট্যানারি মালিকেরা জানান, বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সংগ্রহ করা চামড়া সরাসরি শিল্পনগরীতে নিয়ে আসেন। কাঁচা চামড়াগুলো দ্রুত লবণ দিয়ে প্রক্রিয়াজাত ও সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ঈদের টানা ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোতে বেড়েছে ভ্রমণ পিপাসুদের ভিড়। পরিবার পরিজন নিয়ে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছেন তারা। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি, লাবণী, সুগন্ধা সহ বিভিন্ন পয়েন্টে সমুদ্র স্নানে মেতেছেন পর্যটকরা।
ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। হোটেল মোটেলের মালিকরা বলছেন, পর্যটকদের সংখ্যা বাড়লেও তা আশানুরূপ নয়। বুকিং 60% মতো। নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে অনেকেই ছুটছেন 3 পার্বত্য জেলায়। খাগড়াছড়ির আলুটিলা জেলা পরিষদ পার্ক, বান্দরবানের মেঘলা, নীলাচল, রাঙামাটির কাপ্তাই লেক, সাজেকে পর্যটকদের পদচারণা বেড়েছে। সিলেট, কুয়াকাটা সহ বিভিন্ন স্পটেও ভিড় বেড়েছে ভ্রমণ পিপাসুদের। এছাড়া ঈদের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতেও পরিবার পরিজন নিয়ে ঘুরছেন অনেকেই। আমি কক্সবাজার থেকে বান্দরবন পাহাড় দেখতে আসছি। ঈদের ছুটিতে এখানে সবাই মিলে বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতে আসছি। ফ্যামিলি ট্যুর আসছে এখানে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে ওদেরও অনেক পরিবেশ ভালো লাগছে এখানে। ঈদ উপলক্ষে আমাদের ছুটিতে আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসছি। দর্শক, পর্যটন স্পটের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি কক্সবাজারের এহসান আল কুতুবির কাছে। এহসান, সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং হোটেল মোটেল ব্যবসায়ীরা কি বলছেন, একটু বিস্তারিত জানাবেন। হ্যাঁ, প্রথমে বলছি, যদি প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে আসলে বালিয়াড়িতে খালে পা রাখা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। যেসব পর্যটক আসছেন তাদের দৌড়ঝাঁপ দেখেই আমরা বুঝতে পারছি আসলে কি পরিমাণ গরম পড়ছে। আর যারা এসেছেন বেশিরভাগই সাগরে গোসল করতে নামছেন, কারণ হচ্ছে সাগরে গোসলে নেমে অন্তত একটু স্বস্তি নেওয়ার চেষ্টা করছেন। এবং কক্সবাজারের আমি যে এলাকায় আছি, যেখানে আছি, এটি হচ্ছে সুগন্ধা পয়েন্ট। এখান থেকে লাবণী এবং কলাতলি পুরোটা সৈকত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে যেসব পর্যটক আছেন সবাই যার যার মতো করে ভালো একটি সময় কাটাচ্ছেন। বিকেলে তারা কক্সবাজারের অন্যান্য যে স্পটগুলো রয়েছে, বিশেষ করে হিমছড়ি, ইনানি, পাটুয়ার টেক সহ এর বাইরে যদি আমি বলি, শহরের কক্সবাজারের বাইরে কক্সবাজারের অন্যান্য স্পটের মধ্যে রয়েছে চকরিয়াতে রয়েছে সাফারি পার্ক, রামুতে বৌদ্ধ মন্দির এবং কুতুবদিয়া সৈকত এবং মহেশখালীতে আদিনাথ মন্দির সহ এই স্পটগুলো, দর্শনীয় স্পটগুলোতে কিন্তু পর্যটকরা বিকেলবেলায় ভিড় করবেন। এবং যারা এসেছেন তারা এখানে বিচে যারা এসেছেন বাচ্চাদেরকে আমরা দেখছি বালিয়াড়ি নিয়ে খেলছে এবং কেউ কিটকট চেয়ারে বসে সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছে। বিশাল বিশাল যে ঢেউ আসতে পড়ছে সেই ঢেউয়ের দৃশ্য অবলোকন করছে। কারণ হচ্ছে আজকে হঠাৎ করেই বিশাল বিশাল ঢেউয়ের যে কারণ আমরা আবহাওয়া অফিস থেকে পেয়েছি, সেটা হচ্ছে লঘুচাপ সৃষ্টির একটি আশঙ্কা রয়েছে। সেই কারণে কিন্তু ঢেউটা বেড়েছে, যেটি নিম্নচাপেও পরিণত হতে পারে। এবং এত পরিমাণে গরম, যে গরমের কারণে আসলে অনেকে ছাতা নিয়েও আমরা এখানে বিচে আসতে দেখেছি। এবং সব মিলিয়ে কক্সবাজারে যারা এসেছেন, ঘুরতে এসেছেন, তারা ভালো একটি সময় কাটাচ্ছেন। বিকেলবেলা যে মেরিন ড্রাইভ বেয়ে টেকনাফ পর্যন্ত তারা দর্শনীয় যে স্থানগুলো রয়েছে সেগুলোতেও তারা সুন্দর একটি সময় কাটানোর জন্য ঘুরতে যাবেন। জ্যোতি। এহসান, আপনাকে ধন্যবাদ। এবার যাচ্ছি সিলেটে, সেখানে আছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ পিপাসুদের পদচারণা কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। যদি সিলেটের দর্শনীয় স্থান রয়েছে, এর মধ্যে অন্যতম সাদা পাথর পর্যটন কেন্দ্র, সেখানেই আমরা রয়েছি। এখানকার চিত্রটি শুরুতেই আপনাকে বলতে চাই এবং দেখাতে চাই দর্শকদের যে এখানকার এই যে পাহাড়, স্বচ্ছ জলধারা, মূলত আর এই বেছানোর সাদা পাথর, আর এই আকর্ষণেই কিন্তু লোকজন এখানে আসেন। বিশেষ করে ছুটির বড় লম্বা যে ছুটিগুলো রয়েছে, সেই ছুটিতে ঘুরতে আসেন, তাদের প্রথম আকর্ষণই এই সাদা পাথর থাকে। এবং সকালের দিকে আমরা দেখছিলাম যে ভ্রমণ পিপাসুদের সংখ্যা কিছুটা কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই সংখ্যা বাড়ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা আসছে, এসেই তাদের প্রথম যে কাজটি হচ্ছে, যেহেতু একটু গরম রয়েছে, কারণ তীব্র রোদ রয়েছে, এবং সবাই এখানে যারা আসছে সবাই কিন্তু এই মুহূর্তে পানিতে নামছেন, কারণ এই গরম থেকে একটু কোনো রকম হাঁপ ছেড়ে বাঁচার একটা উপায় তারা
বেছে নিয়েছেন যে পানিতে নামবেন। এটা আসলে সবারই প্রস্তুতি থাকে এখানে এসে পানিতে নামার, সেই প্রস্তুতি নিয়েই আসেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে সব বয়সের মানুষ কিন্তু পানিতে নামছেন। শীতল যে পানি রয়েছে সেই পানিতে গা ভিজিয়ে নিচ্ছেন। একটি বিষয় বলে রাখি যে আজ এখানে যারা ভ্রমণ পিপাসু আসছেন তাদের ভাগ্য একটু ভালো, কারণ গত 2-3 দিন আগেও যেহেতু ভারতের ওপারে বৃষ্টিপাত হয়েছে, সে কারণে এই যে ভারতীয় নদীর যে পানিটি সেটি ঘোলা ছিল, কিন্তু আজ কিন্তু পুরোপুরি স্বচ্ছ। নিশ্চয়ই এটি আসলে ভ্রমণ পিপাসুদের এখানে স্বাগত জানাতেই আজকের এই রূপ ধারণ করেছে এখানকার আর নদী এবং পাহাড়। সব মিলিয়ে এখানে যারা আসছেন তারা আনন্দ করছেন। শিশুদের যে বিষয়টি আমরা প্রতি বছরই প্রতি ছুটিতেই দেখি যে শিশুরা কিন্তু এখানে একবার পানিতে নামলে তাদেরকে তুলতে অনেকটা বেগ পেতে হয় পরিবারের সদস্যদের। সব মিলিয়ে এখানকার পরিবেশ দেখছেন, কিন্তু এছাড়া জাফলং, রাতারগুল, লালাখাল সহ সেখানেও দুপুরের বেলা 12টার পর পর্যটকরা ভিড় জমিয়েছে। জ্যোতি। রিপন, আপনাকে ধন্যবাদ। হাম উপসর্গে থামছে না শিশু মৃত্যু। 24 ঘন্টায় ফরিদপুরে 2 ও সিলেটে প্রাণ গেছে 1 জনের। হাম প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে ফরিদপুরে 16 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন 129 জন রোগী। সিলেটে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 18 জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 205 জন। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। হাম উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। মার্চের শেষ দিক থেকে সারা দেশে বাড়ে হামের প্রকোপ। বাংলাদেশ ভারত সীমান্তের অন্যতম ব্যস্ত চেকপোস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন। প্রতিদিন শত শত যাত্রী এই পথ ব্যবহার করলেও ভ্রমণ কর আদায়ের নামে সেখানে চলছে অনিয়ম, হয়রানি। এমনটাই অভিযোগ যাত্রীদের। অতিরিক্ত টাকা আদায়, একই চালান নম্বর একাধিক যাত্রীকে দেওয়ার মতো অভিযোগ উঠেছে সোনালী ব্যাংক বুথের কর্মকর্তাদের বিরুদ্ধে। অনুসন্ধানে যমুনা টেলিভিশনের হাতে এসেছে তথ্য এবং প্রমাণও। ভারতগামী যাত্রীদের জন্য আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন যেন এখন ভোগান্তির আরেক নাম। সোনালী ব্যাংকের বুথে ভ্রমণ কর আদায়ের অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেই কার্যকর কোনো ব্যবস্থা। অভিযোগ রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত রসিদ বই না থাকায় হাতে লিখে চালান দেওয়া হচ্ছে যাত্রীদের, আর সেই সুযোগে নির্ধারিত 1000 টাকার বাইরে আদায় করা হচ্ছে অতিরিক্ত 50 থেকে 100 টাকা। ভ্রমণ ট্যাক্সের জন্য যে টাকাটা আমরা দিই, দেওয়ার পরে বলতেছে এখানে আরও এক্সট্রা 50 টাকা লাগবে। তো বললাম 50 টাকা কিসের জন্য লাগবে? এটা জেরক্সের জন্য 50 টাকা লাগবে। এটা দেখা দায়িত্ব হচ্ছে প্রশাসনের আমাদের দেশে। এটা আমরা জনগণ হচ্ছে ভুক্তভোগী। আমরা এখন এসছি, বেড়াতে এসছি, এখন আমাদের থেকে চাইলে তো আমরা তো বাধ্যতামূলক দিতেই হবে না। এছাড়া একই নম্বরে ট্রাভেল ট্যাক্স চালান একাধিক যাত্রীকে দিয়ে আত্মসাৎ করা হচ্ছে সরকারি রাজস্ব। যমুনা টেলিভিশনের হাতে আসা চালানের কপি ও ভিডিও ফুটেজে মিলেছে এমন অনিয়মের প্রমাণ। অভিযোগের তীর সোনালী ব্যাংক বুথের কিছু কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। 1000 টাকা হলো ট্রাভেল ট্যাক্স। 1000 টাকার পর 100 টাকা 50 টাকা নেওয়ার কারণটা কি আমাকে বলেন? 100 টাকা 50 টাকা তো নিলেন, নিচ্ছি 10 টাকা 20 টাকা। কেন নিবেন আপনি 10 টাকা 20 টাকা? সেটা ফটোকপির টাকা। এই কথা কে বলছে আপনাকে? আপনাকে কে বললো? আমি কাস্টমসে বলছি, কাস্টম থেকে আপনাকে টাকা নেওয়ার এই অনুমতি কে দিয়েছে আপনাকে? এদিকে তাকান, আপনাকে অনুমতি কে দিল? আমি আমার স্যারকে ফোন দিচ্ছি, উনি আসুক। প্রতিদিন প্রায় 350 থেকে 400 পাসপোর্টধারী যাত্রী এই পথ ব্যবহার করেন, কিন্তু অনলাইনে দেয়া ভ্রমণ করের চালান গ্রহণ না করায় চরম ভোগান্তি হচ্ছে যাত্রীদের। অনলাইন ভ্রমণ ট্যাক্স দিয়ে এসেছি, এখানে আসার পর কাস্টম অফিসার তারা বলছে এটা হবে না। ট্যাক্সের বইটা এটাও নেই, প্লাস এটা যদি অনলাইনে করা হতো তাহলে একটু সুবিধা হতো। অনলাইনে দেওয়া হতো তাহলে আমাদের সুবিধা হতো। এখন এখানে মনে হয় সরকার কিছু রাজস্ব হারাবে। অভিযোগ অস্বীকার করে ব্যাংক কর্তৃপক্ষ বলছে রসিদ বই সংকটের বিষয়টি 2 মাস আগেই রাজস্ব বোর্ডকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। এই ধরনের কোনো অভিযোগ আমি পাইনি, যদি পাই সামনে পেলে অবশ্যই ব্যবস্থা নেব। এটা তো এই ধরনের এগুলো যেন না হয় আমরা সে ব্যাপারে না, এটা তো আপনি নাকি এটার সাথে জড়িত, এখন সেই ক্ষেত্রে কি বলবেন আপনি? না না, এটা আসলে আমাদের বিরুদ্ধে এটা মিথ্যা অভিযোগ, আমরা এই ধরনের করছি না। আমাদেরকে বই সরবরাহ না করার কারণে ম্যানুয়ালি করছি। কাস্টমস কর্তৃপক্ষ অনুমোদন ক্রমে বিজিবি এবং ইমিগ্রেশনের পরামর্শক্রমে আমরা এটা ম্যানুয়ালি দিচ্ছি।
এদিকে অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি আখাউড়া কাস্টমসের কর্মকর্তারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। গাজীপুর সিটিতে 8 ঘন্টার মধ্যে কোরবানি বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক শওকত হোসেন সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশন 8 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করতে পেরেছে। 1000 পরিচ্ছন্ন কর্মীর মাঝে কোরবানির মাংস বিতরণের পাশাপাশি 3 দিনের অগ্রিম বেতনও প্রদান করেন সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।